তিনটা জিনিস সম্পর্কে জানছিলাম, একটা পরিবাহী, একটা অপরিবাহী আর একটা অর্ধ পরিবাহী। তো আমরা এখন যেটা সম্পর্কে জানতেছি সেটা হচ্ছে পরিবাহীর রোধ। মানে সবকিছুরই রোধ আছে, পরিবাহীরও রোধ আছে, অপরিবাহীরও রোধ আছে, অর্ধ পরিবাহীরও রোধ আছে। তো অপরিবাহী যে তার রোধ অসীম, যার কারণেই সে অপরিবাহী, কারণ তার যে রোধ ওটা ভেদ করে কারেন্ট পারবে না। তো পরিবাহীরও একটা রোধ আছে, কিন্তু সেই রোধ ভেদ করে কারেন্ট যেতে পারে। এখন কোন পরিবাহীর রোধ একটু বেশি, কোন পরিবাহীর রোধ একটু কম। এখন এটা কিসের কিসের উপরে নির্ভর করে যে রোধ বেশি হবে নাকি কম হবে, এটা কোন কোন জিনিসের উপর নির্ভর করে, সেটা হচ্ছে এই চারটা। একটা হচ্ছে পরিবাহীর উপাদানটা কি। ধরো তুমি একটা লোহার পরিবাহী নিছো আর একটা তামার পরিবাহী নিছো, তো দুইটা পরিবাহীর উপাদান তো সেম হলো না, একটা হলো লোহার আর একটা হলো তামার। তাহলে লোহারটার যে পরিমাণ রোধ হবে, তামারটার রোধ তার থেকে একটু কম। তামার পরিবহন ক্ষমতা ভালো। তাপমাত্রা, তাপমাত্রা যদি বাড়ানো হয়, মনে করো তাপমাত্রা আছে 20 ডিগ্রি, করে ফেলবো 30 ডিগ্রি। তো যখনই তাপমাত্রা বাড়ানো হবে বা কমানো হবে, তাপমাত্রা বাড়ানোর সাথে সাথে রোধ বেড়ে যাবে, তাপমাত্রা কমানোর সাথে সাথে রোধ কমে যাবে। আচ্ছা, এবারে এসো দৈর্ঘ্যের কথাটা বলতে চাচ্ছিলাম, যে দৈর্ঘ্য, পরিবাহীর দৈর্ঘ্য যত বড় হবে রোধ তত বেশি হবে। ধরো 1 কিলোমিটার তার, তার যে বাধা 2 কিলোমিটার তারের বাধা আরো বেশি। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, সেটা বলতে কি বুঝাচ্ছি, সেটা বলতে বুঝাচ্ছি এই যে যে তারটা কতটুকু মোটা বা তারটা কতটুকু চিকন, এই এই এটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা বেশি, এটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কম। তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একটা এরিয়া, একটা ক্ষেত্রফল, এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি। তো এখন এই চারটা জিনিসের উপরে নির্ভর করে। তো প্রথমত পরিবাহীর উপাদান ভিন্ন হলে রোধ ভিন্ন হবে। তাপমাত্রা, তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে রোধ বৃদ্ধি পাবে, আর তাপমাত্রা যদি হ্রাস পায় তাহলে রোধও হ্রাস পাবে। তাপমাত্রা বৃদ্ধি পেলে রোধ বৃদ্ধি পাবে, তাপমাত্রা হ্রাস পেলে রোধ হ্রাস পাবে। কারণটা জিজ্ঞেস করতে পারে পরীক্ষায়, ওই যে 2 মার্কের কোশ্চেন বলতে পারে যে কোন একটা পরিবাহীর তাপমাত্রা বৃদ্ধি পেলে রোধ কেন বৃদ্ধি পায় বা রোধের কি পরিবর্তন হয় ব্যাখ্যা কর। তো তখন তুমি বলবা যে একটা পরিবাহীর ভিতরে যে অণুগুলো থাকে সেই অণুগুলো সবসময় কম্পনশীল, তাপমাত্রা বাড়লে অণুগুলোর কম্পন আরো বেড়ে যায়, ফলে ইলেকট্রন প্রবাহে বাধাটাও বেশি হয়। কারণ যখন একটা অণু আস্তে আস্তে কাঁপতেছে, দেখা গেল একটা ইলেকট্রন যাওয়ার সময় ওর সাথে একবার ধাক্কা লাগছে, কিন্তু সে যখন অনেক জোরে জোরে কাঁপবে দেখা গেল যাওয়ার সময় একটা অণুর সাথে সে 2বার ধাক্কা খেয়ে গেছে, তো তখন রোধটা একটু বেড়ে যাবে। তার মানে আমরা বলতেছি তাপমাত্রা বৃদ্ধি পেলে অণুগুলোর কম্পন বেড়ে যায়, ফলে ইলেকট্রন প্রবাহে বাধাও বেশি হয়, এজন্য রোধ বেড়ে যায়। আর তাপমাত্রা কমলে অণুগুলোর কম্পন কমে যায়, রোধও। অবশ্য দৈর্ঘ্য আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। দৈর্ঘ্য, এটাকে দৈর্ঘ্যের সূত্রও বলতে পারো। হ্যাঁ, মানে এটাকে দৈর্ঘ্যের সূত্রও তুমি বলতে পারো, এভাবে লেখা যায় যে দৈর্ঘ্যের সূত্র। কিসের জন্য দৈর্ঘ্যের সূত্র? রোধের জন্য। হ্যাঁ, পরিবাহীর রোধের জন্য দৈর্ঘ্যের সূত্র। আচ্ছা, এখন দৈর্ঘ্যের সূত্রটা হচ্ছে আর হচ্ছে রোধ, সেটা সমানুপাতিক এল। রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক।
মানে দৈর্ঘ্য যত বেশি হবে রোধ তত বেশি হবে, দৈর্ঘ্য দ্বিগুণ হলে রোধও দ্বিগুণ হবে। এখন কথা হচ্ছে স্যার আরো তো তিনটা জিনিস আছে, দৈর্ঘ্য বাদেও তো আরো তিনটা জিনিস আছে। হ্যাঁ, আমি যদি শুধুমাত্র দৈর্ঘ্যের সাথেই চেঞ্জটা দেখতে চাই, যে দৈর্ঘ্য চেঞ্জ হলে রোধ কি চেঞ্জ হয়, আমি শুধু সেটা জানতে চাই, বাকিদেরকে জানতে চাই না, তখন বাকিদেরকে স্থির রাখতে হবে। স্থির রাখতে হবে মানে উপাদানটা ফিক্সড থাকবে, তাপমাত্রাটা ফিক্সড থাকবে এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাও ফিক্সড থাকবে। এই তিনটাকে ফিক্সড রেখে দৈর্ঘ্য ডাবল করলে রোধও ডাবল হয়ে যাবে। কিন্তু ওই তিনটা চেঞ্জ করলে ওদের সাথে চেঞ্জ হয়ে রোধের তো অন্য চেঞ্জ আসতে পারে, তখন তুমি ডাবল নাও পেতে পারো। তখন তুমি আমাকে বলতে পারো যে সূত্র তো সঠিক না স্যার। না না, সূত্র সঠিক, কিন্তু বাকিদেরকে চেঞ্জ করলে তার প্রভাব তো আসবেই। তো তুমি বাকিদেরকে স্থির রেখে শুধু দৈর্ঘ্যকে চেঞ্জ করো, তাহলে ঠিক থাকবে। তাহলে কথাটাকে বাংলায় লিখতে বললো যে দৈর্ঘ্যের সূত্রটি লিখো, তখন তুমি লিখবা যে আমরা সংক্ষেপেই মনে রাখবো, পুরো কথাটাকে আমরা ডিটেলস মাথায় রাখবো, কিন্তু এটাকে অনেক বেশি কষ্ট করে মুখস্থ করার কোনো দরকার নেই। আমরা বলতেছি কি কি, নির্দিষ্ট উপাদান ও তাপমাত্রা। আমি বলতেছি তাপমাত্রাটা আর উপাদানটা নির্দিষ্ট থাকবে। আর একটা জিনিস, সেটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। অপরিবর্তিত, অপরিবর্তিত মানে আমি বলতেছি যে নির্দিষ্ট উপাদান হবে, নির্দিষ্ট তাপমাত্রা হবে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে, তাহলে রোধ দৈর্ঘ্যের সমানুপাতে পরিবর্তিত হবে। অপরিবর্তিত থাকলে রোধ দৈর্ঘ্যের সমানুপাতে বা সমানুপাতিক। কিসের? পরিবাহীর। কিন্তু হ্যাঁ, অপরিবাহী বা অর্ধপরিবাহীর কথা আমি বলতেছি না, আমরা বলতেছি পরিবাহীর কথা। যে নির্দিষ্ট উপাদান থাকতে হবে ও তাপমাত্রা থাকতে হবে, তখন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা যদি অপরিবর্তিত থাকে তাহলে রোধটা অবশ্যই দৈর্ঘ্যের সমানুপাতিক হারে পরিবর্তিত হবে। আচ্ছা, এবার আমাকে বললা যে ঠিক আছে, তাহলে এটা তো বুঝলাম, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কথা বলি। তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্রটা বলার আগে এটা বলি যে একটা দরজা ছোট আর একটা দরজা বড়। এখন ছোট দরজাটা খোলা থাকলে তুমি যখন একসাথে দুইজন বেরোইতে পারো, বড় দরজাটা খোলা থাকলে দেখা গেল একসাথে তিনজনও বেরোইতে পারতেছো। তার মানে ওর বড় দরজাটায় রোধ কম, ছোট দরজাটায় রোধ বেশি। তার মানে চিকন তার যেটা, সেটা দরজা ছোট, আর মোটা তার যেটা, সেটা দরজা বড়। তাহলে মোটা তারে রোধ কম, ছোট তারে রোধ বেশি। তার মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে উল্টা সম্পর্ক। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি কম হয় তাহলে রোধ বেশি, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি বেশি হয় তাহলে রোধ কম। তাহলে ঠিক এই ঘটনাটাকে উল্টায় বলবো, এটা সমানুপাতিক, ওটা ব্যস্তানুপাতিক। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র হবে আর এ এর ব্যস্তানুপাতিক। এটা নির্দিষ্ট উপাদান ও তাপমাত্রায় পরিবাহীর দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে রোধ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক বা ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, যাই বলো। ওকে।
তাহলে আমরা পেলাম যে এটার সমানুপাতিক আর এটার ব্যস্তানুপাতিক। এইবার এই দুইটা ঘটনাকে আমি একসাথে যদি লিখি তাহলে এভাবে লেখা যায় যে আর সমানুপাতিক এল বাই এ, এল এর সমানুপাতিক, এ ব্যস্তানুপাতিক। একসাথে এবার দুইটাকেও চেঞ্জ করতে পারবো, এই জন্য দুইটাকে একসাথে নিয়ে আসছি। আগে তো আলাদা আলাদা করছিলাম, দৈর্ঘ্যের সাথে সম্পর্ক আলাদা। হ্যাঁ, এবার দুইজনকে একসাথে নিয়ে আসছি, এবার দুইজনকে একসাথে চেঞ্জ করতে পারবো। আচ্ছা, কিন্তু ওই যে উপাদান আর তাপমাত্রা সেটা তো আর চেঞ্জ করতে পারতেছি না, সেটাকে ফিক্সড রাখতে হচ্ছে। আচ্ছা, তো এবার আমি বলতেছি আর এই সমানুপাতিক চিহ্নটা তুলে যদি আমি দেই তাহলে এখানে একটা ধ্রুবক আসবে। এই ধ্রুবকটাকে আমরা রো দিয়ে প্রকাশ করি, রো। তাহলে এল বাই এ আর ইকুয়াল রো এল বাই এ। এই রোটা কি? এই রোটা একটা ধ্রুবক না, তুমি যেটা কল্পনা করতেছো সেটা হচ্ছে পানির ঘনত্ব। পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব, কিন্তু এটা পানির ঘনত্ব তো মিন করতেছে না, এখানে তো পানির কোনো টপিক নাই। হ্যাঁ, তো এই রোটা হচ্ছে এই রোধ, দৈর্ঘ্য আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই তিনজনকে কানেক্ট করার জন্য একটা ধ্রুবক। আচ্ছা, ধ্রুবক ব্যাপারটা কি আমি একটু বলি, তোমরা যদি ব্যাপারটা ক্লিয়ার না হয়ে থাকো। ধরো এক্স, ধরো এরকম ওয়াই সমানুপাতিক এক্স, কথাটার অর্থ হচ্ছে যে ওয়াই কে এক্স দিয়ে ভাগ দিলে সব সময় একটা ধ্রুবমান পাওয়া যাবে। এই কথাটার মানে হচ্ছে এই যে ওয়াই সমানুপাতিক এক্স, এই কথাটার মানে কি, ওয়াই কে এক্স দিয়ে যদি ভাগ দাও তাহলে সবসময় একটা ধ্রুব মান পাওয়া যাবে। এই কথাটার মিনিংই এটা। বুঝে গেছে আমার কথাটা? এখন তাতে এক্স এর মান চেঞ্জ হলে ওয়াই এর মানও তো চেঞ্জ হবে। তাতে তুমি কি করতেছো, তুমি ওয়াই ওয়ানটাকে এক্স এর ওয়ান দিয়ে ভাগ দিচ্ছ, ওয়াই টু কে এক্স এর টু দিয়ে ভাগ দিচ্ছ, ওয়াই থ্রি কে এক্স এর থ্রি দিয়ে ভাগ দিচ্ছ, সব সময় একই মান পাওয়া যাবে। কথাটার মিনিং এটা। ওকে, ওকে। আর এখানে যে সমানুপাতিক চিহ্ন তুলে যে ধ্রুবকটা লিখি সেই ধ্রুবকটাই এটা। এখানে কি হবে, এখানে তোমার কথাটার মিনিং দাঁড়াবে এই আর কে যদি তুমি এল বাই এ দিয়ে ভাগ দাও সবসময় যেটা পাওয়া যাবে সেটা রূপ, ওই যে ওটার মতো। হ্যাঁ, এটার ফিক্সড মান হবে, কিন্তু দুইটা জিনিস ঠিক থাকতে হবে। একটা হচ্ছে তাপমাত্রা, আরেকটা হচ্ছে উপাদান। তাপমাত্রার উপাদান পাল্টে গেলে এটা পাল্টে যাবে। তাপমাত্রার ক্ষেত্রেও মেনে নেওয়া যাবে যে উপাদান যদি না পাল্টাই তাহলে রোটা মোটামুটি একটা নির্দিষ্ট তাপমাত্রার জন্য, ধরো আমরা তো একটা নির্দিষ্ট তাপমাত্রা চিন্তা করি যে রুম টেম্পারেচার, ধরো মোটামুটি কক্ষ তাপমাত্রা। হ্যাঁ, তো তুমি 25°C কে কক্ষ তাপমাত্রা চিন্তা করতে পারো। তো 25°C যদি কক্ষ তাপমাত্রা হয়, আমরা সব তারের 25°C রোদটাই কমন হিসাবে ধরে নিতে পারি, কারণ এভারেজে 25°C চিন্তা করতে পারি। আস্তে আস্তে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, এখন তাপমাত্রা অনেক বেড়েও যেতে পারে, অনেক কমেও যেতে পারে। না, আমরা আপাতত এখন পর্যন্ত 25°তে চিন্তা করি। যাই হোক, তো এখন আমি যে কথাটা বলতে চাচ্ছি যে এটা ধ্রুবক রো, রো যদি ধ্রুবক হয়, এই রো এর একটা নাম আছে। আমরা একটু রোটাকে বাম পাশে নিয়ে আসি। রো এল সমান আর এ, রো ইকুয়াল আর এ বাই এল। রো ইকুয়াল আর এ বাই এল। এখন কথাটা বোঝো যে ঘটনাটা কি দাঁড়ালো, এই যে রো,
এটা ওই যে ধ্রুবকটা, এটার একটা নাম আছে, এটাকে আমরা বলি হচ্ছে আপেক্ষিক রোধ। এটাকে আমরা বলি আপেক্ষিক রোধ বা রোধকত্ব। আপেক্ষিক রোধ বা রোধকত্ব। আপেক্ষিক রোধ বা রোধকত্ব। আচ্ছা, এবার ঘটনাটা বোঝো। ধরো এইরকম একটা তার, আমরা কল্পনা করতেছি, যদিও একটু কল্পনাটা একটু আশ্চর্য রকম হবে। এই এলটা ধরে নাও 1 মিটার, মানে আমি বলতেছি এই তারের দৈর্ঘ্যটা 1 মিটার। এবং বলতেছি কি, এই যে যে প্রস্থচ্ছেদটা, এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা 1 মিটার স্কোয়ার। এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা 1 মিটার স্কোয়ার। আর 1 মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ কিন্তু অনেক বড়, বিশাল বড়। 1 মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অনেক বড়। কিন্তু আমি তোমাকে কল্পনা করতে বলছি যে মনে করে নাও যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মানও একক, দৈর্ঘ্যের মানও একক। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে তুমি রো সমান কি লিখতে পারো? রো তো হচ্ছে আর এ বাই এল। তো তুমি তো লিখতে পারো যে রো ইকুয়াল আর ইন্টু 1/1। তাহলে কি রো এবং আর সমান হয়ে যায় না? রো এবং আর সমান হয়ে যায় না? ওকে, তাহলে রো এবং আর সমান কখন? যখন দৈর্ঘ্যটা 1 মিটার আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 মিটার স্কোয়ার। তাহলে আমরা বলতেছি 1 মিটার দৈর্ঘ্যের এবং 1 মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের তারের যে রোধটা হবে, ওই রোধটাকেই তার আপেক্ষিক রোধ বা রোধকত্ব বলা যায়। বুঝে গেছে আমার কথাটা? যে তারটার দৈর্ঘ্য 1 মিটার হবে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 মিটার স্কোয়ার হবে, তখন ওই তারটার যে বাধা হবে, মানে এই 1 মিটারে যে বাধা হবে, সেই বাধাটাকেই আমরা বলবো আপেক্ষিক রোধ। তার হ্যাঁ বলো। হ্যাঁ, তাতেও একই ঘটনা ঘটতো, যে এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একক, এখানে একক না হয়ে এটা 10 হতো, নিচেরটাও 10 হতো, তাতে তো এটা এটা কেটে গিয়ে আরই থাকতো। তার মানে যে রোধ হতো ওইটাকেও আমরা আপেক্ষিক রোধ হিসাবেই নিতে পারতাম, কারণ 1 মিটারেরও যা হবে এটাও 10-10 করলে তাই হবে। এখন কথাটা হচ্ছে কি, এটা 10 মিটার হওয়ার জন্য যেমন রোধ বাড়বে, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 10 মিটার স্কোয়ার হওয়ার জন্য রোধটা কমে যাবে। বুঝছো না? দৈর্ঘ্যের জন্য বাড়বে, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বড় হলে রোধ কমে যাবে। গড়ে ঘটনা একই থাকবে, মানে একদিক দিয়ে তুমি বাড়াচ্ছ, আরেক দিকের জন্য কমে যাচ্ছে, গড়ে আগেরটার মতোই থাকতেছে। তো এখন কথা হচ্ছে কি, এই রো ইকুয়াল আর কখন হয়? যখন এটা একক আর এটা একক কল্পনা করতেছি, তাই না? স্যার এতে লাভ কি, সুবিধা কি? মানে আমি আলাদা করে যে এখানে মনে করেন 1 মিটার বা 1 মিটার স্কোয়ারের যে রোধটা, সেটাকে আলাদা করে মনে রাখবো, মনে রেখে লাভ কি? মনে রেখে লাভ আছে। ধরো আমি যদি জানি যে তামার আপেক্ষিক রোধ এত, তামার আপেক্ষিক রোধ সামথিং একটা কিছু, সেটা আমি জানি। তার মানে আমি জানি যে তামার প্রতি মিটারে, তামার প্রতি মিটারে এবং প্রতি মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে এত রোধ হয়। এখন সেই অনুযায়ী আমি তো 2 মিটারে কত রোধ হবে, 3 মিটারে কত রোধ হবে, 4 মিটারে কত রোধ হবে, সেটা তো গুণ করেই বের করে ফেলতে পারবো। মানে এককেরটা মনে রাখলে তো তুমি তুমি দেখবা, হ্যাঁ আমি
কয় কিলোমিটারের তামা নিছি, এত কিলোমিটারের তামা নিছি, নিয়ে আমি ব্যাস দিব্যি বের করে ফেলতে পারবো। বুঝছো কথাটা? এই জন্য এককটা মনে রাখা খুব জরুরি। এই জন্য আপেক্ষিক রোধ বা রোধকত্ব হচ্ছে পার মিটারে আর পার মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে ওই তারটার কি পরিমাণ বাধা পাওয়া যায় বা রোধ পাওয়া যায়, সেটাই রোধকত্ব বা আপেক্ষিক রোধ। তাহলে রোধকত্বের সংজ্ঞাটা আমাকে দিতে হবে, যে রোধকত্ব বা পরিবাহক সরি আপেক্ষিক রোধ কাকে বলে। আচ্ছা, তার আগে একটু বলে নেই এটার একক কি হওয়া উচিত। এটার একক কি হওয়া উচিত? আর এর একক মনে আছে? ওহম। রোধের একক ওহম। হ্যাঁ, রোধের একক ওহম, যেটাকে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। আর এ হচ্ছে মিটার স্কোয়ার আর এল হচ্ছে মিটার। তাহলে ফাইনালি এটা কেটে কুটে কি থাকবে? হ্যাঁ, তাহলে এই ওহম ইনটু মিটার, এটা হবে একক। কিসের একক? রোধের না, আপেক্ষিক রোধের। হ্যাঁ, আপেক্ষিক রোধের বা রোধকত্বের একক। রোধের একক তো ওহম। ওকে, আচ্ছা, তাহলে আমি তো রোধের এককটা বুঝতে পারলাম, এবারে সংজ্ঞাটা দিতে চাই। তো সংজ্ঞাটা দিতে গেলে তুমি নিজেই সংজ্ঞাটা দিতে পারবা বলে আমি আশা করি। প্রথমে তুমি কি বলবা? যে উপাদানটা তাপমাত্রাটা নির্দিষ্ট রাখতে হবে, তারপরে প্রতি মিটারে আর প্রতি মিটার স্কোয়ারে যে রোধটা হবে ওই রোধটাকেই রোধকত্ব বা আপেক্ষিক রোধ বলবে। তাহলে নির্দিষ্ট উপাদান ও তাপমাত্রার কোন পরিবাহীর পরিবাহীর একক দৈর্ঘ্যে এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে যে রোধ হয়, তাকে তার উপাদানের আপেক্ষিক রোধ বলে। তাকে তার উপাদানের আপেক্ষিক রোধ বলে, কারণ ওই উপাদানটা চেঞ্জ হলে আপেক্ষিক রোধও কিন্তু চেঞ্জ হবে। ধরো আমি 1 মিটার তামা নিছি, 1 মিটার স্কোয়ার তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, সেখানে যে রোধ হবে, এখন 1 মিটার লোহা আর তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 মিটার স্কোয়ার হলো, কিন্তু দুজনের রোধ তো সেম হবে না। তো প্রতি মিটার লোহা আর প্রতি মিটার তামা একই রোধ দেখাবে না। তো এই জন্য আমরা বলতেছি যে তাকে তার উপাদানের আপেক্ষিক রোধ বলে, কারণ ওই উপাদানটার আপেক্ষিক রোধ ওইটা, সেটাই। তাহলে আপেক্ষিক রোধের সংজ্ঞাটাও আমরা দিতে পারবো, আপেক্ষিক রোধের সূত্রটাও আমরা লিখতে পারবো। তাহলে এখান থেকে আমরা একটা অঙ্ক করে ফেলি। ধরো তোমাকে এখানে যে ব্যাপারটা বলা হচ্ছে, সূত্রটা হচ্ছে দাঁড়াচ্ছে, প্রথমে সূত্রটা দাঁড়াচ্ছে আর সমান রো এল বাই এ, তাই না? তো ইচ্ছা করলে তুমি রো এল কে উপরে লিখতে পারো, রো এল বাই এ। আর যদি এটাকে একটু ঘুরায় রোটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে রো সমান হচ্ছে আর এ বাই এল। এটা হচ্ছে মূল সূত্র। আচ্ছা, এখন তোমাকে বললাম কি যে এরকম জাস্ট 1 মিলিমিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, সরি 1 মিলিমিটার ব্যাসার্ধের, হ্যাঁ
1 মিলিমিটার ব্যাসার্ধের বলি, একটু কঠিন হোক। 1 মিলিমিটার ব্যাসার্ধের কোন তারের দৈর্ঘ্য 1 কিলোমিটার হলে এর রোধ হয় ধরে নাও 10 ওহম। তাহলে আমি বললাম যে উপাদানটির আপেক্ষিক রোধ কত, উপাদানের আপেক্ষিক রোধ কত। তোমাকে বলতেছে যে 1 মিলিমিটার ব্যাসার্ধের কোন তার, এর দৈর্ঘ্য 1 কিলোমিটার, এখন এর রোধ হয়েছে 10 ওহম। এখন তোমাকে জিজ্ঞেস করছে উপাদানের আপেক্ষিক রোধ কত। তুমি আপেক্ষিক রোধ বের করবা, তা আপেক্ষিক রোধ বের করতে গেলে তুমি কিভাবে বের করবা? তোমার কাছে কি কি আছে? তোমার কাছে আর আর আছে কয় মিলিমিটার? 1 মিলিমিটার। তাহলে আর যদি 1 মিলিমিটার হয়, তাহলে এটা কি তুমি মিটারে নিতে পারবা? মিলিমিটারকে কি করে মিটারে নেয়? হ্যাঁ, 1000 দিয়ে ভাগ দিতে হয়, 1000 দিয়ে ভাগ দিতে হয়। হ্যাঁ, তাহলে 1/1000 মানে হচ্ছে 10⁻³ দিয়ে গুণ হয়ে গেল মিটার। আচ্ছা, তাহলে এটা ব্যাসার্ধ, কিন্তু এ যেটা সেটা কিন্তু পাই আর স্কয়ার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। তাহলে আর এর মান তো আমি জানি, এই বড় হাতের আর এর মান হচ্ছে 10 ওহম, সেটা বলে দিছে প্রশ্নে যে রোধ হইছে 10 ওহম। এখন তোমাকে বলছে যে আপেক্ষিক রোধটা নির্ণয় করো। তাহলে আপেক্ষিক রোধ নির্ণয় করার জন্য তুমি কি করবা? রো ইকুয়াল আর এ বাই এল। তো আর এ মানে হচ্ছে পাই আর স্কয়ার, আর এল, ও আচ্ছা এল এর মানে 1 কিলোমিটার, সেটাও বলে দেওয়া আছে। 1 কিলোমিটার মানে 1000 মিটার। ব্যাস, এবার মানগুলো বসায় দাও, তাহলে তুমি রো এর মানটা পেয়ে যাবা। আর হচ্ছে 10, পাই হচ্ছে 3.1416, আর আর ছোট হাতের আর যেটা ব্যাসার্ধ ছিল সেটা হচ্ছে 10⁻³ তার উপরে হোল স্কয়ার, আর নিচে এল সেটা 1000। এই যে এবার এককটা কি ছিল জানো? ওহম ইন্টু মিটার। হ্যাঁ, 3.1416 ইন্টু 10⁻⁻8 ওহম ইন্টু মিটার। ব্যাস, এটাই উত্তর। এর বাংলা নাম এ মিটার স্কয়ার, ক্ষেত্রফল তো। আচ্ছা, তাহলে এটা ছিল দৈর্ঘ্য, এটা ছিল প্রস্থচ্ছেদের যে ওই যে ব্যাসার্ধ আর কি, আর এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটা হচ্ছে ওই তারটার টোটাল রোধ, আর এটা হচ্ছে আপেক্ষিক রোধ। এবার আমি যদি ঠিক একই অঙ্ক আপেক্ষিক রোধটা বলে দিতাম, দিয়ে তোমাকে বলতাম যে
ধরো আর এর মান বের করো, পারতা না? আমি যদি এটা বলে দিতাম তাহলে আর এর মানটা বের করতে পারতো না। আচ্ছা, আমি যদি এটা বলে দিতাম আর বলে দিতাম এল এর মানটা বের করতে বলতাম, পারতা না? ব্যাস, ব্যাপারটা আসলে যে শুধু আপেক্ষিক রোধ বের করতে হবে তা না, এই চারটা রাশির যে কোনো একটা, আর ওই এটাকে পাই আর স্কোয়ার লেখা যায়, কারণ তারগুলো সবসময় বৃত্তাকারই থাকে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পাই আর স্কোয়ারই হয়। ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু এখানে প্রয়োজনে আর এখানে পাই আর স্কোয়ার বাই এল ও লিখতে পারি। এটাই ছিল আপেক্ষিক রোধের বিষয়। এবার আপেক্ষিক রোধের একটা বিপরীত রাশি আছে। আপেক্ষিক রোধের একটা গুণাত্মক বিপরীত রাশি, মানে গুণাত্মক বিপরীত রাশি মানে মানে হচ্ছে আপেক্ষিক রোধটাকে যদি ধরে উল্টে দেই, আপেক্ষিক রোধটাকে যদি ধরে উল্টে দেই, তাহলে যে জিনিসটা পাওয়া যাবে সেটাকে আমরা বলবো পরিবাহকত্ব। পরিবাহকত্ব মানে রোধকত্বের বিপরীত রাশি পরিবাহকত্ব। মানে রোধকত্ব হচ্ছে কি পরিমাণ বাধা, আর পরিবাহকত্ব হচ্ছে কি পরিমাণ পরিবাহিত হচ্ছে। তো তুমি রোধকত্বের যে সংজ্ঞাটা দিছো, সেই সংজ্ঞাটা তুমি দিছো একক দৈর্ঘ্যে একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে যে পরিমাণ রোধ হয়। আর এবার বলবা একক দৈর্ঘ্যে একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে যে পরিমাণ পরিবাহিতা হয় তাকে পরিবাহকত্ব বলে। গুড। একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে যে পরিমাণ পরিবাহিতা। হয় তাকে তার উপাদানের পরিবাহকত্ব বলে। ওই যে রোধকত্বের সংজ্ঞাটায় জাস্ট খালি যে পরিমাণ রোধ হয় এর জায়গায় যে পরিমাণ পরিবাহিতা হয়। বুঝছে? আচ্ছা, তাহলে আমরা এভাবেও কেউ কেউ লেখে যে রোধকত্বের বিপরীত রাশিকে পরিবাহকত্ব বলে, এভাবেও লেখে, কিন্তু ওটা থেকে এটা ভালো সংজ্ঞা, কারণ আমি রোধকত্বের সংজ্ঞা তো আমাকে মুখস্থ করতেই হবে। সো রোধকত্বের সংজ্ঞাটা জাস্ট খালি ওখানে লিখবো। রোধকত্বের সংজ্ঞা ছিল হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রা এবং নির্দিষ্ট উপাদানের কোন পরিবাহীর প্রতি একক দৈর্ঘ্যে এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে যে পরিমাণ রোধ হয় তাকে রোধকত্ব বলে, আর যে পরিমাণ রোধের জায়গায় যে পরিমাণ পরিবাহিতা হয় তাকে পরিবাহকত্ব বলে। ব্যাস, কেন? তো এখন ঘটনা হচ্ছে কি, তার মানে এটা হচ্ছে 1/ρ, মানে তুমি এতক্ষণ যেটা দিছিলা সেটা তো ছিল রো, এখন রোটাকে তুমি উল্টে দিবা 1/ρ, তাহলে 1/ρটাই হচ্ছে পরিবাহ কত্ত, এটাই পরিবাহ কত্ত। হ্যাঁ, আচ্ছা, এটাকে আহ সিগমা, এরকম একটা অক্ষর সিগমা দ্বারা প্রকাশ করা হয়। সিগমাটা এভাবে লেখে, এই যে এভাবে রস্যুকারের মতো, বুঝে গেছে? সিগমা, সিগমা ইকুয়াল 1/ρ, 1/ρ, 1/ρ। তাহলে সিগমা হচ্ছে পরিবাহকত্ব। হ্যাঁ, তো পরিবাহকত্বের একক কি হবে? রোধকত্বের এককের উল্টা, তাহলে ওটা ছিল ওহম মিটার, আর এটা হবে ওহম মিটার ইনভার্স 1।
ক্লিয়ার? এটা হবে ওহম মিটার ইনভার্স 1। ওকে, আচ্ছা এবার আসো আমরা পরিবাহকত্ব রোধকত্বের সংজ্ঞা থেকে বের হতে পারবো। এখানে এককটাও গেল, কিন্তু একটা কথা এখানে বলার বাকি, সেটা হচ্ছে কি, যদি তোমাকে এই রোধকত্বের অঙ্কগুলো এরকম ভাবে দিতে পারে, দেখো, ও আচ্ছা, তুমি রোধকত্বের মান জানলে কিন্তু সেটাকে উল্টে দিলে পরিবাহকত্ব পাবো। ওই যে আগের যে অঙ্কটা করছি, সেখানে অঙ্কটা আমি যদি রোধকত্ব না চেয়ে পরিবাহকত্ব চাইতাম, হ্যাঁ, তাহলে তুমি রোটাকে উল্টায় দিলেই, যেটা পাইছো সেটাকে উল্টায় দিলেই হয়ে যাবে। যেমন ধরো তুমি রো ইকুয়াল পাইছো আর এ বাই এল, আর তুমি যদি সিগমা লিখতা তাহলে সেটা পাইতা এল বাই আর। ঘটনাটা জাস্ট উল্টা। ওকে, এবার তোমাকে বললো কি, যে কোন পরিবাহীর কোন পরিবাহীর আম, দৈর্ঘ্য দ্বিগুণ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1/3 করা হলে রোধের কি পরিবর্তন ঘটবে, এটা তোমাকে জিজ্ঞেস করা হলো। যে কোনো পরিবাহী, এই পরিবাহীর দৈর্ঘ্য দ্বিগুণ করে ফেলবো এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে 1/3 করে ফেলবো, তাহলে রোধটা কি ধরনের পরিবর্তন হবে? দেখো, চিন্তা করো কি হতে পারে। আমরা ধরলাম যে একটা পরিবাহী, এই পরিবাহীটা এতটুকু, এর দৈর্ঘ্য আছে এল, এর দৈর্ঘ্য আছে এল, এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে এ। এখন এর যে রোধ, সেই রোধটা আর, তাহলে আর ইকুয়াল রো এল বাই এ। এটা হচ্ছে হলো এর রোধ। ও রোটাকে একবার এইভাবে লিখি, উপরে লিখি রো এল বাই এ। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে রোধ। এখন আমাকে বলছে চেঞ্জ করতে। চেঞ্জ করে কি করতে বলছে? চেঞ্জ করে নতুন রোধটা ধরে নিলাম আর1। আগের রোধটা আর ছিল, নতুন রোধটা আর1। এখন তুমি চেঞ্জ করে কি করতেছো? রোটা কি পাল্টাবে? না, রোটা পাল্টাবে না। কেন বলো তো? আমি তো পরিবাহী পাল্টাই নাই, পরিবাহীর উপাদানও, তাহলে পরিবাহীর যেহেতু উপাদান পাল্টাই নাই, তাহলে তো রো পাল্টাবে না, কারণ নির্দিষ্ট উপাদানের ক্ষেত্রে রোর মান সেম, কারণ ওটা একটা ধ্রুবক। উপাদান চেঞ্জ হলে আলাদা, কিন্তু এই উপাদানের ক্ষেত্রে তো ধ্রুবক। তাহলে রো ফিক্সড, যেহেতু পরিবাহী পাল্টানো হয় নাই, তাহলে রো রোই থাকবে। এল এর জায়গায় হবে 2l, যে দৈর্ঘ্য দ্বিগুণ করছি, আর ক্ষেত্রফল করছি হচ্ছে 1/3। এই তো। আচ্ছা, তাহলে এখন আমি বলতেছি আর1, এখানে 2টাকে সামনে নিয়ে আসি। আচ্ছা, একটু কাজ করি এভাবে, 2 ইন্টু রো এল ইন্টু, এটাকে উল্টাই দিলে 3 উপরে এ নিচে, তাহলে আর1 ইকুয়াল 3×2 = 6 রো এল বাই এ। আরো একটা মজার ব্যাপার হচ্ছে কি, এই যে 6 তা বাদে বাকি যেটা আছে সেটা না পূর্বের রোধের, তাহলে এখানে কি লেখা যায়? 6r। তার মানে নতুন রোধটা হবে পূর্বের রোধের 6 গুণ। এখন আমি যদি বলি যে কি পরিবর্তন ঘটবে, আমি যদি বলি কতটুকু বৃদ্ধি পাবে, 5 গুণ বৃদ্ধি পাবে, কারণ হয়েছে 6 গুণ। তার মানে বর্তমানে হচ্ছে 6r, আগে ছিল আর, তাহলে পরিবর্তন
ব্যাস 5 গুণ পরিবর্তন। তাহলে এমসিকিউ তে এই কথাটা আসতে পারে। এমসিকিউ তে কথাটা দুই রকম, একটা হচ্ছে কি কত গুণ হবে আর কত গুণ বৃদ্ধি পাবে, দুইটা কথা আলাদা। যদি বৃদ্ধি পাবে বলে তাহলে 5 গুণ, আর যদি কত গুণ হবে বলে তাহলে 6 গুণ। তাহলে উত্তর কোনটা হবে সেটা প্রশ্নের উপর নির্ভর করবে। ঠিক? ওকে, তাহলে এইটাই এমসিকিউ তে আসবে। আচ্ছা, এখানে আমরা একটু সহজ করে করছিলাম, এটাকেই ধরছিলাম, কিন্তু ওরা মাঝে মাঝে এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কথা না বলে ব্যাস বা ব্যাসার্ধের কথা বলে। ধর আমি বললাম কি ব্যাস ব্যাস 1/3 করে ফেলছি, হ্যাঁ, তাহলে তো সেই পাই আর স্কয়ারে যেতে হবে, ব্যাসটাকে ব্যাসার্ধ করে। আচ্ছা, এখন ব্যাসটাকে আবার ব্যাসার্ধ করা সেটা তো আরেক যন্ত্রণা। তাহলে আমরা একটা কাজ করি, আমরা কি ব্যাসের সাথেই সম্পর্কটা নিয়ে আসতে পারি না? কিরকম স্যার? এই যে এরকম রো ইকুয়াল আর এ বাই এল। তাহলে আর এ বাই এল যদি হয় তখন তুমি কিন্তু লিখতে পারো যে আর এর জায়গায় লিখতে পারো পাই আর, আর এর জায়গায় কিন্তু ডি বাই 2 হোল স্কয়ার দেওয়া যায়, বাই হচ্ছে এল। তাহলে এবার এই সম্পর্কটাকে যদি তুমি একটু সাজায় লিখতে চাও, এটা তো 4, তাহলে তুমি লিখতে পারো এভাবে আর পাই ডি স্কয়ার বাই 4 ইন্টু 1/l। তাহলে ব্যাপারটা দাঁড়ায় হচ্ছে এই 4টা সামনে যদি চলে আসে তাহলে 1/4, তারপরে হচ্ছে আর, তারপরে হচ্ছে পাই ডি স্কয়ার বাই এল। ওকে, বুঝে গেছি। তাহলে ও আমাদের তো রোধ লাগবে, তাহলে রোধ লাগবে, রোধটাকে এই পাশে আনতে হবে, বাকিগুলোকে ওই পাশে নিতে হবে। তাহলে বাকিগুলোকে ওই পাশে নিতে হলে কি করা যায়? দেখো এখানে আমরা পাইছি হচ্ছে 4, এই পাশে এসে গুণ হয়ে গেল 4 রো, 4টা এই যে, ঠিক আছে। আচ্ছা, তাহলে 4টা এই পাশে, আর এই পাশে তো একটা রো ছিল, তাহলে এই 4 রো। আচ্ছা, হলো 4 রো। আর সাথে আমার বাকি যা আছে সেটা হচ্ছে ওই এলটাও কেও আমি যদি নিয়ে আসি, এই এলটাকেও যদি নিয়ে আসি রো এর সাথে, আর এই পাশে থাকে হচ্ছে আর পাই পাই ডি স্কয়ার। তো আমার আর লাগবে, বাকিটা নিচে এসে বসুক, 4 রো এল পাই ডি স্কয়ার সমান আর। তাহলে ঘটনা হচ্ছে আর ইকুয়াল 4 রো এল পাই ডি স্কয়ার। এটা এবার সূত্র না? এটা আমার সূত্র তো। তাহলে আর এর সূত্র এটা। হ্যাঁ, আমরা কষ্ট করে রো থেকে আনছি, যদি সরাসরি আর এর সূত্রের গায়ে মানটা বসাইতাম আর ইকুয়াল রো এল বাই এ, সরাসরি এখানে এ এর জায়গায় যদি ওটা বসাইতাম সহজেই চলে আসতো। আমরা ওটা থেকে বসাই আবার কষ্ট করে এখানে টানছি। যাই হোক, লাস্টে ফাইনালি এর মানটার জায়গায় আমরা কি করতে পারি, পাই ডি বাই 2 হোল স্কয়ার বসাতে পারি, এই আর কি। তো ফাইনালি ব্যাপারটা দাঁড়ায় 4 ইন্টু রো এল পাই ডি স্কয়ার। এই 4টা জাস্ট খালি আগে, 4টা জাস্ট খালি আগে, আর এমনি নরমাল সূত্র তো এটাই, রো এল বাই এ, রো এল বাই এ। তো পাই আর স্কয়ারের জায়গায় পাই ডি স্কয়ার। আমি যদি ডি স্কয়ার দেই সামনে একটা 4 আসবে, আর যদি আর স্কয়ার দেই সামনে 4টা আসবে না, এই তো তফাৎ। এবার তুমি কি চেঞ্জ করবা? এটা তো পুরাতন রোধ, এটা তো পুরাতন রোধ। এবার নতুন রোধে তুমি কি চেঞ্জ করতে চাচ্ছ? নতুন রোধে তুমি চেঞ্জ করে কি আনতে চাচ্ছ? এখানে এল এর জায়গায় আনতে চাচ্ছ 2 দ্বিগুণ, আর ডি এর জায়গায় আনতে চাচ্ছ হ্যাঁ ডি বাই 3 হোল স্কয়ার, ডি বাই 3 হোল স্কয়ার। হ্যাঁ, তাহলে তুমি ওই চেঞ্জটা আনতে চাচ্ছ, তাহলে তুমি এখানে বসাও। এখানে বসাইলে তুমি কি কি বসাবা? তুমি বসাবা আর, এই সামনে একটা 4 রয়ে গেছে, উপরে রো এল এর জায়গায় 2l, আর পাই ডি এর জায়গায় ডি বাই 3
হোল স্কয়ার, এটাই তো বসাবা। ওকে, তাহলে এইবার তোমার কাজ হচ্ছে সংখ্যাগুলো নিয়ে, এটা নতুন আর, তাহলে নতুন আর যেটা, তুমি সেখানে একটু সংখ্যা নিয়ে কাজ করবা। দেখো এখানে 4 দুগুণা কিন্তু 8, সামনে 8 চলে আসলো। আর আচ্ছা, সামনে 8টা লিখেই ফেলি। আর এখানে যে উপরে যেটা আছে সেটা হচ্ছে রো এল, আর নিচে যেটা আছে সেটা হচ্ছে পাই ডি স্কয়ার, আর নিচে 9। তা আমি যদি এটাকে গুণ করে এভাবে লিখি, 9টাকে উপরে লিখি আর পাই ডি স্কয়ার কে নিচে লিখি, তোমার কোনো আপত্তি আছে? আমি জাস্ট এখানে কি করছি, এই নিচের যেটা ভাগাকারে ছিল ওটাকে গুণ করে উল্টাই দিছি, 9টাকে উপরে লিখে দিছি, পাই ডি স্কয়ার কে নিচে লিখে দিছি। এবার এই 9 আর 8 সামনে চলে আসে, তা 8 নং কত না, 8 নং 72। হ্যাঁ, তাহলে এখানে 72, হ্যাঁ সমস্যা নেই, মাঝে মাঝে নামটা আমরাও ভুলে যাই। হ্যাঁ, তো এখানে 72 না, তো এরপরে আর কি কি থাকতেছে, রো থাকতেছে, এল থাকতেছে, পাই থাকতেছে, ডি স্কয়ার থাকতেছে, তাই না? সংখ্যাটা ক্যালকুলেশন করে সামনে নিয়ে আসছি। তাহলে এবার দেখো ঘটনা হচ্ছে, কিন্তু তোমার আর তো ছিল এটার সাথে আবার 4 গুণ, তাহলে এই 72কে কি 4 দিয়ে ভাগ টাগ করা যায় নাকি? দেখো তো 72কে 4 দিয়ে ভাগ দিলে কত হয়? 18 হয়। তাহলে আমি কি এভাবে লিখতে পারি 18 ইন্টু 4 রো এল পাই বি স্কয়ার। কেন করলাম এটা? পুরোনোটার সাথে মিলানোর জন্য। তাহলে এখানে 18 ইন্টু এই যে এই জায়গাটুকুকে আমি লিখে ফেলতে পারি পুরাতন আর। তাহলে নতুন আরটা পুরাতন আরের 18 গুণ, 17 গুণ বেশি। সবসময় বেশি হবে তা না, কমও হতে পারে, মানে হিসাবের নিয়ম এটা। এখন তুমি আসলে বুদ্ধি করে যত তাড়াতাড়ি করতে পারবা ততই ভালো। বুঝতে কি পারছো? হ্যাঁ, তোমার ক্যালকুলেশন যত ফাস্ট হবে তুমি তত দ্রুত বের করতে পারবা, সেটাই। আর ফাস্ট হয় তখনই যখন তুমি প্র্যাকটিস করো, আর প্র্যাকটিস না করলে আসলে ফাস্ট হয় না, ওই সবসময় নতুন থেকে যায়, মনে হয় যেন পারতেছি না। আচ্ছা ওকে, তাহলে আমাদের এই টপিকটা হয়ে গেল। এই টপিকটা থেকে অঙ্ক আসলে পারবো, আর আমরা পরে তো প্র্যাকটিস করবোই অধ্যায়টা শেষ করে। আচ্ছা, তাহলে আমাদের এই টপিক শেষ। এই টপিকের সূত্র ছিল হচ্ছে কি কি, রোধকত্ব বা আপেক্ষিক রোধ, রোধকত্ব বা আপেক্ষিক রোধ সংক্ষেপে লিখলাম, রোধকত্ব বা আপেক্ষিক রোধ, যেটা হচ্ছে রো ইকুয়াল আর এ বাই এল। আর এটার একক ছিল ওহম মিটার। আর এটার একটা উল্টা রাশি ছিল যেটা হচ্ছে সিগমা 1/ρ হচ্ছে L/RA, তাই না? L/RA। আর এটার একক ওহম মিটার হোল ইনভার্স 1। এই তো, এই দুইটা টপিক, মানে এই দুইটা সূত্র আমরা এখান থেকে শিখছি, এবং এই দুইটা সূত্রের অ্যাপ্লাইও মোটামুটি দেখলাম আর কি। ওকে, তাহলে গেল এই ঘটনা। এবার আমরা এর পরের টপিকে আগাবো, কিন্তু এর পরের টপিকে আগানোর আগে পিছনের জিনিস আমরা যেটা লাস্ট ক্লাসে শিখছিলাম সেটা নিয়ে একটু কথা বলে আসি, কারণ পরের টপিকে আমাদের ওই জিনিসটা দরকার হবে। দেখো, আচ্ছা আমরা পিছনের টপিকে যেটা শিখে আসছিলাম সেখানে একটা সূত্র ছিল I ইকুয়াল ভি বাই আর। এই সূত্রটার নাম ছিল ওহমের সূত্র, মনে পড়ে? ওহমের সূত্র। আমরা আগের দিন ওহমের সূত্র পড়ে আসছিলাম। আচ্ছা দেখো, এখানে সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে এই অধ্যায়ের এই সূত্রটা হচ্ছে সবচেয়ে বেসিক সূত্র, যে সূত্রটা দিয়ে আমরা এই সূত্রটাকে সব সময় ঠিক রেখেই অঙ্কটা করতে হয়। ঘটনা হচ্ছে যে আই হচ্ছে কি, তড়িৎ প্রবাহ। আই হচ্ছে
তড়িৎ প্রবাহ। হ্যাঁ, আমরা আসলে মোটামুটি আসলে ওই দিনের পরে আর ধরি নাই, ভুলিয়ে গিয়েছি। আই হচ্ছে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহটা কাকে বলে? তড়িৎ প্রবাহটা হচ্ছে, এটার এককটা আগে বলতে হবে। তড়িৎ প্রবাহের একক কি? তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার মানে হচ্ছে কুলম্ব পার সেকেন্ড। কুলম্ব পার সেকেন্ড। হ্যাঁ, তড়িৎ প্রবাহের সংজ্ঞা মনে রাখতে হলে আমাকে এককটা মনে রাখতে হবে, সংজ্ঞাটা মনে রাখতে হবে, তাহলে সহজেই সংজ্ঞাটা বের হয়ে আসবে। কিভাবে দেখো, এককটা হচ্ছে কুলম্ব পার সেকেন্ড। তার মানে তড়িৎ প্রবাহ কখন হবে? যখন একটা পরিবাহীর দুই পাশের দুইটা মাথা, এক পাশের একটা মাথাতে প্লাস চার্জ, আরেক মাথায় মাইনাস চার্জ। সোজা কথায় বলতে বিভব, এক পাশে উচ্চ বিভব আরেক পাশে নিম্ন বিভব দিলে তখন বিভবের পার্থক্য যখন তৈরি হবে তখন তড়িৎ এক পাশ থেকে আরেক পাশে যাবে। এখন তড়িৎ যাবে হচ্ছে প্লাস থেকে মাইনাসের দিকে, আমরা শিখছিলাম তড়িৎ যাবে প্লাস থেকে মাইনাসের দিকে, আর ইলেকট্রন যাবে মাইনাস থেকে প্লাসের দিকে। তাহলে এখন আমরা বলতেছি কি, আসলে মূলত প্লাস তো যায় না, যায় তো মাইনাস, কিন্তু মনে হয় যেন প্লাস যাচ্ছে। তো এখন ঘটনা হচ্ছে কি, এই যে মাইনাসটা এই পাশ থেকে এই পাশে আসবে, প্রতি সেকেন্ডে কত কুলম্ব চার্জ এক পাশ থেকে আরেক পাশে আসবে, বা এই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে কত কুলম্ব চার্জ দৌড় মারবে, সেটাই হবে এই পরিবাহীর তড়িৎ প্রবাহ। প্রতি সেকেন্ডে কত কুলম্ব। তাহলে এখন তোমার যদি এমন হয় 1 কুলম্ব পার সেকেন্ড, তাহলে সেটা হবে 1 অ্যাম্পিয়ার। যদি এমন হয় 10 কুলম্ব পার সেকেন্ড, তাহলে সেটা হবে 10 অ্যাম্পিয়ার। বুঝে গেছে? আচ্ছা, যদি এমন হয় 20 কুলম্ব পার সেকেন্ড, তাহলে সেটা 20 অ্যাম্পিয়ার। কথাটা কি বোঝা গেছে? আমরা সংজ্ঞা শিখছিলাম 1 অ্যাম্পিয়ার কাকে বলে, 10 অ্যাম্পিয়ার কাকে বলে, তাই না? হ্যাঁ, তো আমাদের আসলে তড়িৎ প্রবাহটা হচ্ছে প্রতি সেকেন্ডে কত কুলম্ব চার্জ এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে। এখন কত কুলম্ব চার্জ এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে সেটা নির্ভর করে দুইটা জিনিসের উপরে। একটা হচ্ছে ভি, মানে এই প্রান্ত আর এই প্রান্তের পার্থক্যটা কত। ধরো সাপোজ এই প্রান্তে 10 ভোল্ট, এই প্রান্তে 0 ভোল্ট, পার্থক্য কত? 10। ধরো এমন হলো এই প্রান্তে 20 ভোল্ট, এই প্রান্তে 10 ভোল্ট, বলো তো কে মাইনাস? 20 মাইনাস 10 মাইনাস, আর 20 হচ্ছে প্লাস। আমরা যদিও 10 পজিটিভ 10 ভোল্ট, কিন্তু বলতে এ কম বলে মাইনাস, এ বেশি বলে এ প্লাস। হ্যাঁ, এখন কথা হচ্ছে কি, কারেন্ট কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে? এ থেকে বি এর দিকে না বি থেকে এর দিকে? বি থেকে এর দিকে ইলেকট্রন প্রবাহিত হবে, কিন্তু এ থেকে বি এর দিকে কারেন্ট, তড়িৎ এ থেকে বি এর দিকে তড়িৎ প্রবাহিত হবে। হ্যাঁ, তো সেটাই আমাদের কথা ছিল। তো এখন আমি বলতেছি কি, যে এটার পার্থক্য কত? 10, ওটার পার্থক্য কত? 10। তাহলে দুইজনের পার্থক্যই সেম। এবার এটার রোধ আর এটার রোধ যদি সেম হয়, তাহলে এটার প্রবাহ আর ওটার প্রবাহ একই হবে। কিন্তু এটার রোধ আর ওটার রোধ যদি ভিন্ন হয়, পার্থক্য সমান আছে ঠিক আছে, কিন্তু রোধ বেশি হলে তার প্রবাহ তো কমে যাবে। রোধ বেশি হলে তার প্রবাহ কমে যাবে। তার মানে তড়িৎ প্রবাহ নির্ভর করতেছে দুইটা বিষয়ের উপরে, আর দুই প্রান্তের বিভবের পার্থক্য। বিভবের পার্থক্য যত বেশি, প্রবাহ তত বেশি। বিভবের পার্থক্য যত বেশি, প্রবাহ তত বেশি। কিন্তু রোধ যত বেশি, প্রবাহ তত কম। বুঝে গেছে কথাটা? হ্যাঁ, তাহলে ওহম যে কথাটা বলছে, ধরো একদম কমন কথা, পরীক্ষা এইবার তো এই অধ্যায় প্রথম পরীক্ষায় সৃজনশীলের কতে থাকবে ওহমের সূত্রটি লিখো। ওহমের সূত্রটি লিখো। আর যদি 2 মার্কের জন্য থাকে তাহলে লিখবে যে ওহমের সূত্রটি লিখো এবং ব্যাখ্যা করো।
তাহলে তুমি কি লিখবা? তুমি লিখবা যে কোনো একটা পরিবাহীর তাপমাত্রা নির্দিষ্ট থাকতে হবে, কারণ তাপমাত্রা নির্দিষ্ট না থাকলে তো না, আমরা তো এখানে আর পরিবাহীর রোধ যে করতেছি, রোধের নির্ভরশীলতা তো আর বলতেছি না। আমরা বলতেছি যে একটা পরিবাহী নিব, সেই পরিবাহীটাকে এই পাশে আর ওই পাশে কানেক্ট করব। এখন এই দুই পাশে যে দুই পাশ কানেক্ট করতেছি, এই দুই পাশের পার্থক্য যদি বেশি হয় তাহলে প্রবাহ বেশি হবে। তার মানে বলতেছি সে বিভব পার্থক্যের সমানুপাতিক। এখন রোধের যে ব্যস্তানুপাতিক, ও কথাটা আর ওহম আলাদা করে বলে নাই। ওহম শুধুই বলছে বিভব পার্থক্যের সমানুপাতিক। আর আমরা বাকিটা বুঝে নিছি। আমরা বাকিটা কিভাবে বুঝে নিছি? আমরা বাকিটা এভাবে বুঝে নিছি যে আই সমানুপাতিক তো ভি, তো আমরা বলে ফেলছি তাহলে এখানে যে ধ্রুবকটা আসবে সেটা হবে 1/r। মানে আমরা এটা বুঝেই নিছি যে এখানে যে ধ্রুবকটা আসবে সেটা হবে 1/r। ক্লিয়ার? তাহলে এখানে মানে আমরা বলতেছি যে I ইকুয়াল ভি বাই আর। তাহলে এখান থেকে আর এর পরিচয়টাও পাচ্ছি। আর কাকে বলে? আর কি? আর মানে হচ্ছে ভি বাই আই। তাহলে ভি বাই আই। এখন তোমাকে আমি এতক্ষণ ধরে বুঝাইছি তড়িৎ প্রবাহ কাকে বলে। এখন এখান থেকে আমি পাচ্ছি রোধ কাকে বলে। হ্যাঁ, রোধ আসলে পরিবাহীর একটা ধর্ম, যার কারণে বিদ্যুৎ প্রবাহ বাধাগ্রস্ত হয়। রোধ পরিবাহীর একটা ধর্ম, যার কারণে বিদ্যুৎ প্রবাহ বাধাগ্রস্ত হয়। হ্যাঁ, এই জন্যই তো আমি এটাকে এই যে 1/r এখানে ধ্রুবক হিসাবে আনছি। কেন আনছি? কারণ পরিবাহীর এই ধর্মটা থাকবেই, কম আর বেশি। বুঝে গেছে? এখন পরিবাহীর এই রোধটাকে বা এই ধর্মটাকে আমরা কাউন্ট করব কিভাবে, পরিমাপ করব কিভাবে? তখন এই সূত্রের সাহায্য নিতে পারি। কিভাবে? এই সূত্রের সাহায্য যখন নিব তখন এভাবে বলা যায়, I ইকুয়াল ভি বাই আর যদি হয়, I ইকুয়াল ভি বাই আর যদি হয়, তাহলে আমি সেখানে বলতে পারি আর ইকুয়াল ভি বাই আই। এবার দেখো, এই দুই প্রান্তের পার্থক্য যদি এক হতো, মনে করো এখানে 10 ভোল্ট এখানে 9 ভোল্ট, পার্থক্য কত? 1। এখানে 1 ওখানে 0, পার্থক্য কত? 1। যদি পার্থক্য 1 হয় এবং তখন তার মধ্যে দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, মানে প্রতি সেকেন্ডে 1 কুলম চার্জ এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে, তাহলে এই ভি এর মান হবে 1 আর আই এর মানও হবে 1, তখন আর এর মানও হবে 1। তার মানে আমি বলতেছি যে এমন একটা পরিবাহী যার দুই প্রান্তের পার্থক্য যদি 1 হয়, তাহলে তার ভিতর দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট দৌড় মারতে পারে, তাহলে ওই পরিবাহীর যে রোধটা তাকে আমরা একক রোধ হিসাবে ধরে নিব। এই যে রোধের পরিমাপ, যে কোন পরিবাহীর দুই প্রান্তের পার্থক্য 1 ভোল্ট, বিভব পার্থক্য 1 ভোল্ট, তখন এর ভিতর দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হয়, তখন আমরা ওই পরিবাহীর যে রোধটা সেটাকে 1 ওহম হিসাবে ধরে নিচ্ছি। এটাকে আমরা পরিমাপ করার সুবিধার্থে এভাবেই ধরে নিছি যে হ্যাঁ, আমাদের সূত্র অনুযায়ী অতটুকুকে 1 ধরা যায়। এখন তুমি বলো স্যার তাহলে 2 ওহম। আচ্ছা, এখন 2 ওহম, এই ভাগফলটা 2 হতে হবে। ধরো বিভব পার্থক্য 2 ভোল্ট, তখন কারেন্ট প্রবাহিত হচ্ছে 1 অ্যাম্পিয়ার, তাহলে তখন তুমি তাকে 2 ওহম বলতে পারো। তুমি বলো কি স্যার, আচ্ছা তাহলে আমি ধরেন বিভব পার্থক্য 10 ভোল্ট নিছি, কারেন্ট প্রবাহিত হচ্ছে 2 অ্যাম্পিয়ার, তাহলে কি তার রোধটাকে আমি 5 ওহম বলতে পারবো? হ্যাঁ, পারবা তো, একই তো কথা। এখন তুমি বলো স্যার আমি 2 ভোল্ট, এখানে যদি পার্থক্যটা এরকম করতাম যে ধরেন পার্থক্য 5 ভোল্ট, তড়িৎ প্রবাহিত হচ্ছে, হ্যাঁ তাতেও সেটা 5 ওহমের রোধই, কারণ 10 ভোল্ট বিভব পার্থক্যে যদি 2 অ্যাম্পিয়ার কারেন্ট পাওয়া যায় তাহলে তার রোধ অবশ্যই 5। আবার 5 ভোল্ট বিভব পার্থক্যে যদি 1 অ্যাম্পিয়ার পাওয়া যায় তাহলে তার রোধ 5। তাহলে তোমাকে যদি বলে 1 ওহম কাকে বলে, তখন তুমি ওই 1 ওহমের সংজ্ঞা দিবা এভাবে যে কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 1 ভোল্ট হলে তার ভিতর দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়, তাহলে ওই পরিবাহীর রোধটাকে 1 ওহম বলা হয়। লিখে রাখো, না লিখছিলা? না লিখলে লিখে রাখো।